শুরু করলো, তখন তিন জাতের ধান তৈরি হয়েছিল আমাদের দেশে। আমরা এগুলোকে বলি বুড়ো, আউশ এবং আমন। আপনারা সবাই জানেন যে বুড়ো ধান কোন সময় লাগাতে হয়, আউশ ধান লাগাতে হয়, আমন ধান লাগাতে হয়। এগুলো আমার এখন বলার দরকার নেই, আপনারা সব জানেন। আমন ধানকে আমরা আবার শাইল ধানও বলি। বিছানা বিছাইয়া দিব শাইল ধানের নেড়া, এরকম গান রয়েছে। হাইল, আমরা সিলেটে শাইল বলি না, বলে হাইল। আর হাইলের আগে যেটা হয় এটাকে বলে হালি। এগুলো সব প্রাচীন ফার্সি শব্দ, ফার্সি থেকে এগুলো এসেছে, শাইল ধান, হাইল ধান। তো আমার মাথায় একটা আইডিয়া আসলো, আমি এখানে কেন, মানুষ আমাকে ডাকে কেন, পৃথিবীর বিভিন্ন দেশে এখন দাওয়াত দেয়। কারণ মানুষ এটা চমৎপ্রদ মনে করে যে একটা ধান কাটা হবে, হারভেস্ট হয়ে যাওয়ার পরে আবার গজাবে, আবার কাটা হবে, আবার গজাবে। এটাকে আমরা নাম দিয়েছি পঞ্চব্রীহি, 5টা ফসল হয় যেহেতু পঞ্চব্রীহি। এই খবরটা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে এবং পৃথিবীর বিভিন্ন দেশ, বেশিরভাগ দেশেই আমি এখন আমন্ত্রিত এই কথা বলার জন্য। তো এই ধারণাটা আমার এসেছিল আমার গ্রামে 2000 সালে, প্রায় 25 বছর আগে। এখান থেকে প্রায় আধা ঘন্টা গাড়ি চালিয়ে গেলে হাজিপুর ইউনিয়ন, এবং হাজিপুর ছাড়িয়ে গেলে শরীফপুর ইউনিয়ন, তারপরে ভারত। আমি সেদিন ভারত থেকে খুব বিখ্যাত একজন মানুষ, এই পরিবেশেও ভারত থেকে আমার অনেক বিখ্যাত একজন মানুষ এসেছিল, তাকে নিয়ে আমি বর্ডারে গিয়েছিলাম। দেখা গেল ওই সাইডে একটা বড় শহর, মোটামুটি বড় শহর, কৈলাসহর, ঊনকোটি ডিস্ট্রিক্ট। আর আমাদের সাইডে গ্রাম, আমাদের সাইডে তেমন শিক্ষা প্রতিষ্ঠান নাই, কিছু নাই। ওই সাইডে কলেজরা, ওই সাইডে দেখা যায় কাঁটাতারের ওপারে ছেলেমেয়েরা ক্রিকেট খেলছে। সেই ভারতীয় অধ্যাপক সেখানে দাঁড়ালো, একটা স্টেটমেন্ট দিল, আমাদের বর্তমান পরিবর্তনের প্রশংসা করলো। কিন্তু আমি অবাক হয়ে দেখলাম যে এই যে রেড ক্লিফ একটা লাইন টানলো, ওই শহরে, আমাদের এলাকার ওই শহরে এত চৌকস একটা শহর রয়েছে, কিন্তু এই দীর্ঘ পাকিস্তান আমলে, পরবর্তীতে বাংলাদেশ আমলে কেউ এখানে আমাদের সাইডে একটা শহর করার কথা চিন্তা করলো না। তার মানে আমরা এই অবহেলিত জনপদে বড় হলাম, আমি সেখানে স্কুলে পড়লাম। এখন আমরা এতদিন পরে এসে আমরা বলছি যে এই কলেজ এবং এই কলেজের যারা প্রতিষ্ঠা করেছেন, যারা স্বপ্ন দেখেছিলেন, তারা অবশ্যই বড় মাপের মানুষ। তাদেরকে আপনারা এই কলেজের প্রতিষ্ঠা বার্ষিকীতে এসে আমি সম্মানিত বোধ করছি। এবং এখানকার একজন বিখ্যাত শিক্ষাবিদ খুরশিদুল্লাহ সাহেব আমাদের পাশের স্কুলে, কানিহাটি হাই স্কুলে শিক্ষকতা করেছেন, সারা জীবন ধরে উনি কাজ করেছেন। তাদের সম্মানে আমি কথা বলতে চাই। আমার ধানের কথা তো আছেই, মাঠে মাঠে ছড়িয়ে যাবে, মানুষ বলছে, এটা যথেষ্ট হয়েছে। আমি বরং এখানকার যে শিক্ষাবিদ যারা, তাদের সম্মানে কথা বলি না। তো আপনাদের স্টেজে আছেন এই কলেজকে যারা স্বপ্ন দেখেছিলেন, আগের একজন বক্তা বলে গেলেন সারওয়ার সাহেব, আব্বাস সাহেব আছেন, আবেদ রেজা চৌধুরী সাহেব আছেন, এরা মিলে এই কলেজের স্বপ্ন দেখেছিলেন বলে একটা কলেজ হয়েছে। এটা সরকার করে নাই, এখানে অনেক সরকার ছিল, আইয়ুব খান ছিল, ইয়া খান ছিল, তারপরে বাংলাদেশ হলো, স্বাধীন বাংলাদেশের আমরা স্বপ্ন দেখলাম, মুক্তিযুদ্ধ হলো, মুক্তিযুদ্ধ পরবর্তী দীর্ঘ 50 বছর রাষ্ট্র ছিল, অনেক কিছু হলো, তাই না? কিন্তু এই জনপদের দিকে কেউ ফিরে তাকালো না, এই জনপদটা অবহেলিত থেকে গেল। এই যে বৃহত্তর, যেটা আগে সাউথ সিলেট, ব্রিটিশরা সাউথ সিলেট বলতো, যেটাকে আমরা এখন মৌলভীবাজার বলি। আমার পিতা 1930 সালে সাউথ সিলেট লোকাল বোর্ডের চেয়ারম্যান হয়েছিলেন। উনি এই এলাকার প্রথম একজন জনপ্রতিনিধি ছিলেন। প্রথম ব্রিটিশরা যখন ইলেকশন দিল, তখন আব্দুল মান্নান চৌধুরী আমার পিতা সাউথ সিলেট লোকাল বোর্ডের চেয়ারম্যান ছিলেন। এই জন্য ওনাকে ওই যুগে মানুষ চেয়ারম্যান সাহেব বলতো। উনি দৌড়াদৌড়ি করে লোকাল বোর্ডের সব রাস্তা বানালেন। চা বাগানের লোকদের একমাত্র গাড়ি ছিল, ব্রিটিশরা তারা ওইখানে গাড়ি চালাতো। এই অবস্থায় আমরা আস্তে আস্তে তিলে 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 সেই প্রাচীন সময় থেকে আমাদের রাস্তাঘাট বানিয়েছি। রাস্তাঘাট তো আসমান থেকে আসে নাই, রাস্তাঘাট কে বানালো? লোকাল বোর্ডের ছোট রাস্তা কে বানালো? সেই 30-এর দশকের ইতিহাস, 40-এর দশকের ইতিহাস, সময় থেকে তিলে তিলে প্রতিম বাসার যে পরিবার, আমাদের হামসায়া, আমরা সিলেটি ভাষায় বলে হামসায়া, মানে আমাদের পারিপার্শ্বিক যে পরিবারগুলা, আমাদের আরও যারা গুণগ্রাহী মানুষ, যারা এএনএম ইউসুফ সাহেব, ওনার সুযোগ্য পুত্র এখন এসেছেন, বা এই কলেজের প্রতিষ্ঠাতা যারা বিভিন্ন মানুষ, দীর্ঘ দীর্ঘ নাম, তাদের সকলের নাম তো একটা দেয়ালে থাকা উচিত, তাই না? এই নামগুলো তো হারিয়ে যাচ্ছে। আমি লন্ডনে গেলাম, গিয়ে দেখলাম যে আমার পিতা সেখানে
শায়িত, উনি লন্ডনে 56-এ যে বছর আমার জন্ম হলো সে বছর উনি মারা গেলেন। তো তার কবর তো সেখানে, এই এলাকায় তো কেউ তার কথা জানে না, আমার দাদার কথা বা ওনার যারা সমকালীন সময়ে যারা ছিলেন, রাজা সাহেব ছিলেন। একসময় রাজা সাহেব বলতে সবাই চিহ্ন। আজকে আমি আলী আব্বাসকে পেয়ে স্মৃতিচারণ করলাম, ওনার সাথে আমরা ঠাট্টা মশকরা করতাম, আমাদের একটা পারিবারিক সম্পর্ক ছিল। উনি তো এই দেশে প্রথম, উনি তুমি কি মাওয়ের চেয়ারম্যান মাওয়ের সেই গেরিলা হয়ে গেছো নাকি, এগুলো মানুষ এখন বলে শুধুমাত্র এই কারণে যে আমি দারিদ্র বিমোচনের কথা বলি। দারিদ্র বিমোচনের কথা বলা, শোষিত মানুষের পক্ষে কথা বলা, কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না তা হবে না, এই কথা রাস্তায় দাঁড়িয়ে বলা এখন এই দেশে অপরাধ হয়ে গেছে। মানুষ এই শোষিত মানুষের পক্ষে বলা, মানবতার পক্ষে বলা অপরাধ ঘোষণা করেছে। আর অনেক কারি কারি টাকা বানানোকে জায়েজ এবং হালাল এবং প্রার্থিত ঘোষণা করেছে। টাকার লুটেরারা এই রাষ্ট্রকে দখল করেছে এবং যে লোককে আপনি তাকাবেন তার গোপন ইচ্ছা হলো যে সে অনেক টাকা বানাবে। যার ছোট বাড়ি আছে বাড়ি বড় করবে, যে মগবাজার মালিবাগে থাকে সে গুলশান গিয়ে বাড়ি যাবে। এইটাকে আমরা প্রার্থিত কাজ বলে মনে করছি। আর যে সমাজতন্ত্রের কথা বলে, যে শোষিতের কথা বলে, মানুষের ঘরে খাবার নাই এই কথা বলে, তাকে আমরা নাজায়েজ ঘোষণা করছি। তার মানে আমরা একটা অকার্যকর টক্সিক একটা রাষ্ট্র নির্মাণের রাস্তায় যাচ্ছি। ছাত্ররা যারা আন্দোলন করেছিল বৈষম্য বিরোধী, তাদের অফিসে আমাকে ডেকেছিল, তাদের কৃষির প্রতিনিধি আমার সাথে কথা বলতে চাইলো। আমি বললাম তোমরা রাষ্ট্র মেরামত করবে, বাট রাষ্ট্রকে চিনতে হবে তো আগে, রাষ্ট্র কোথায়। যেমন আমার গ্রাম, আমি সংক্ষেপেই বলবো, তবু এই কথাগুলো বলা খুব দরকার। 87,000 গ্রামের একটা গ্রাম হইল আমার গ্রাম। আমার গ্রামে 30 ঘর আছে যাদের ঘরে খাবার নাই, 18 ঘর আছে হিন্দু। এইভাবে আমাদের গ্রামে আমি একটা সমীক্ষা চালিয়ে আমি ব্যক্তিগতভাবে প্রত্যেকটা বাড়িতে গিয়ে দেখলাম। তো সেই 30 ঘর মানুষ খেতে পারবে কিনা এই সংগ্রামে ব্যক্ত, তারা খেতে পারছে না। তো এরকম 87,000 গ্রামে যদি 30টা ঘর থাকে, 87,000 টাইমস 30 টাইমস মানুষ, পরিবার, তাদের রাষ্ট্র আর যে গুলশান এভিনিউতে থাকে তাদের রাষ্ট্র তো এক না। এই দুই দল মিলে একসাথে রাষ্ট্র চিন্তা করা সম্ভব না। শোষিততম মানুষের যে খেতে পাবে না, সেই 87,000 গ্রামের প্রত্যেকটা মানুষ একটা রাষ্ট্র চিন্তা। আর কুলাউড়া লংলা মধ্যবিত্তের হইল আরেক রাষ্ট্র চিন্তা। আর যে মগবাজার থেকে গুলশানে যাওয়ার স্বপ্ন দেখছে তার রাষ্ট্রচিন্তা আলাদা। এই 3 রাষ্ট্রচিন্তা একসাথে হতে পারে না। এটা আমি বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বললাম যে এইটা যদি তোমরা বুঝতে পারো, এই অবশ্যম্ভাবী কথা যেটা ক্লাস 6-এর ছাত্ররা বোঝা উচিত। আমাদের বিচক্ষণ ব্যক্তিরা এটা কি বুঝে না, না বুঝেও না বুঝার ভান করতেছে। এই 3টা রাষ্ট্রকে যে মেলাবেন সে এই দেশের নেতা হওয়ার যোগ্য। আর লয়েস্ট 30%-এর কথা গ্র্যাব করে যিনি গুলশান বাড়িধারায় গিয়ে থাকবেন তিনি অবশ্যই এই দেশের রাষ্ট্রনেতা হওয়ার যোগ্য না, সে যে পার্টি হোক না কেন। এই কথাগুলো আমি এখানে বললাম এই কারণে যে আমি শুধু যে ধানের কাজ করি সেটা না, ধানের মধ্যে একটা রাজনীতি আছে। হয় ধান নয় প্রাণ, এই রবে সারা দেশে হারা, একবার মরে ভুলে গেছে আজ মৃত্যুর ভয় তারা। এইভাবে ধানের কথা এসেছে। সাবাস বাংলাদেশ, এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জলে পুড়ে মরে ছাড় খার তবু মাথা নোয়াবার নয়। এই কবিতার লাইনগুলো অনেকে গ্র্যাব করে রাজনীতিবিদরা ব্যবহার করেছে, কিন্তু এই কবিতা এরপরে কি আছে? এবার কৃষকের ঘরে ঘরে যাবে সোনালি নয়ক রক্তে রঙিন ধান, দেখবে সবাই সেখানে জ্বলছে দাউ দাউ করে বাংলাদেশের প্রাণ। মানে আমি পঞ্চব্রীহি দান করলাম, এটা উল্লেখযোগ্য ব্যাপার নয়, এটা উল্লেখযোগ্য ব্যাপার নয়। উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে এই দেশের প্রতিটি ঘরে খাবারের ধান যাবে কিনা আগামী 25 বছর, সেটা হলো মোর ইম্পর্টেন্ট কথা। সো আমাদের রাজনীতি হোক ধানের সংগ্রাম, আমাদের রাজনীতি হোক লংলার সংগ্রাম, হাজিপুরের সংগ্রাম, আমাদের রাজনীতি হোক সেই সমস্ত মানুষের সংগ্রাম যারা রাত্রে খাবে কি খাবে না সেটার সংগ্রাম। কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, এটা হোক আমাদের মন্ত্র। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।